শোক আর প্রতিবাদের প্রতীকী স্বরূপ রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে শিয়া সম্প্রদায়ের সর্ববৃহৎ তাজিয়া মিছিল। বুক চাপড়ে স্মরণ করা হয়েছে কারবালার প্রান্তরে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহীদ দৌহিত্র ইমাম হোসাইনের আত্মত্যাগকে। পাশাপাশি ফিলিস্তিন সহ মুসলমানদের উপর সকল নির্যাতনের প্রতিবাদও জানানো হয় শোক মিছিল থেকে। এস.এম. আরিফের রিপোর্ট। কারবালার প্রান্তরে শহীদ ইমাম হোসাইনের আত্মত্যাগ স্মরণে হোসাইনি দালান ইমামবাড়ায় 10 মহরম সকাল থেকেই জড়ো হতে শুরু করে শিয়া সম্প্রদায়ের মানুষ। শোক মিছিলকে সামনে রেখে পরনে ছিল কালো পাঞ্জাবি, কারো হাতে লাল, সবুজ কিংবা কালো নিশান। ইমাম হুসাইন আলাইহিস সালামের আদর্শকে যদি আমরা শিখতে পারি, ধারণ করতে পারি, আমরা সঠিক মুসলমান, সঠিক মুমিন হতে পারবো। কি তোমরা ন্যায়ের পথে থাকবা, অন্যায়ের প্রতিবাদ যতদিন পর্যন্ত জীবিত আছো ততদিন পর্যন্ত করতে থাকবা। যেরকম আমরা ওখানে প্রতিবাদ ইমাম হুসেন 1400 বছর আগে করে দিয়ে গেছেন, ঠিক আমরা কিন্তু এখন ওই প্রতিবাদটা করছি। এদিন ইমামবাড়ায় কেউ কেউ আসেন মানতের অনুভূতি নিয়ে। আমার বাচ্চার একটা মানতি ছিল, এই জন্য আমরা এখানে আসি বা তাদের উসিলায় আমরা শোক প্রকাশ করি। আল্লাহর কাছে কত নিয়ত করে আইছে, আল্লাহ নিয়ত আল্লাহ হাসিলত করে, আল্লাহ বাসার বাচ্চা থাকলে আবার এই হাসিলত নিয়ে পূর্ণ করতে পারি। বেলা 10টার দিকে হোসাইনি দালান থেকে শুরু হয় ঐতিহাসিক তাজিয়া মিছিল। পুরান ঢাকার বিভিন্ন গলি থেকে মিছিলে যোগ দেন অনুসারীরা। খালি পায়ে হাই হোসাইন মাতমে এগিয়ে চলে মিছিল। হাতে বিভিন্ন রঙের নিশান, আলিম, ছিল দুলদুল ঘোড়া। ইমাম হুসাইনকে সালাম, 72 কারবালা শহীদকে সালাম, যে যারা ইসলামের জন্য শহীদ হয়েছে, যারা ইসলামের জন্য জীবন দিয়েছে, এবং আমরা পুনরায় আজকে ইসলাম পেয়েছি। এই তীরের সাথে কলিজা ছিঁড়া আলী আসগরের কলিজা ছিঁড়া বাইরে হইতেছে। এই কারণে আজকে আমরা খালি পায়ে এজিদের বিরুদ্ধে প্রতিবাদ জানাইতেছি। পায়ে কাটা বিতে যদি ঝরে আমার রক্ত, তবু হুসাইনের পথে চলবে সবাই হুসাইনের ভক্ত। শোক মিছিলের মাধ্যমে সব যুগের মানুষকে কারবালার নির্মম ঘটনা সম্পর্কে অবহিত করা হয়। পাশাপাশি এবার ফিলিস্তিন সহ বিভিন্ন দেশে মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদও করা হয়েছে এর মাধ্যমে। যেভাবে ইসরায়েল বা আমেরিকা তাদের বিরুদ্ধে যে অবস্থানটা নিয়েছে সেটার প্রতিবাদ করা, যার অবস্থান যেভাবে সহযোগিতা করতে পারে গাজাবাসীকে, সেটাই আজকের দিনে ইমাম হুসেন মেসেজটাকে যদি আমরা উপলব্ধি করি, সেটাই আমরা খুঁজে পাবো। তাজিয়া মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ধানমন্ডিতে গিয়ে শেষ হয়। এস.এম. আরিফ, মাইটিভি, ঢাকা। আজ পবিত্র আশুরা। ঐতিহাসিক নানা ঘটনার জন্য মুসলমানদের কাছে এ দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহিমান্বিত এ দিনটি ঘিরে 2 দিন রোজা রাখা সহ নফল ইবাদত বন্দেগীর জন্য রয়েছে বিশেষ সওয়াব। ইউসুফ আলীর বিশেষ রিপোর্ট। আরবি হিজরির মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন হিসেবে পরিচিত। ইসলামের ইতিহাস থেকে জানা যায় এ দিনটিতে অসংখ্য নবী ও পয়গাম্বরদের জীবনে স্মরণীয় অনেক ঘটনা ঘটেছে। সবশেষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হযরত ইমাম হোসেন শাহাদাত বরণ করেন। হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের শাহাদাতকে কেন্দ্র করে যারা শিয়া ধর্মাবলম্বী যারা যে ভাই বোনেরা আছেন, তারা মাতম করেন, তারা নিজের শরীরকে রক্তাক্ত করেন। মূলত আশুরা শুধু হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের এই শাহাদাতের জন্যই এটা সম্মানিত না, বরং এই মাসটা অনেকগুলো ঘটনা আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছেন, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছ থেকে মুক্তি পেয়েছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অগ্নিকুণ্ড থেকে মুক্তি পেয়েছেন। অনেকগুলো বিষয় এই আশুরার সাথে সম্পর্কিত। নানা ঘটনার জন্য এই দিনটি মুসলমানদের কাছে অন্যতম পবিত্র দিন হিসেবে পরিচিত। তাই বিশেষ ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে দিনটি অতিবাহিত করেন অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের পরে যদি কোনো রোজার মর্যাদা থাকে, মর্যাদাপূর্ণ রোজা থাকে, উত্তম রোজা থাকে, সেটা হচ্ছে মুহররম মাসের 10 তারিখের রোজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কোন সুমু ইয়াউম আশুরা, তোমরাও 10 তারিখে রোজা রাখো, তবে তারা যেমন একটা রাখে তোমরা একটা রাখবা না, তোমরা কাফের মুশরিকদের অনুসরণ করবা না, তোমরা হয় 2টা রাখবা, একদিন আশুরা তার পরের দিন, অথবা আগের 9 তারিখ এবং 10 তারিখ, অর্থাৎ একরকম যেন না। আশুরার দিনে ইবাদত বন্দেগী করলে বিশেষ সওয়াব রয়েছে বলেও জানান এ উলামায়ে কেরাম। মুহররম মাসের রোজার ফজিলত হচ্ছে, কেউ যদি রোজা রাখে তো আল্লাহ রাসূল বলেছেন তার 1 বছরের গুনাহের কাফফারা হয়ে যায়। ইউসুফ আলী, মাইটিভি, ঢাকা।
মাদ্রাসা শিক্ষার প্রধান লক্ষ্য উদ্দেশ্য হল ধর্মীয় শিক্ষার মাধ্যমে একটি সুশৃঙ্খল জীবন গঠন এবং সেই সাথে আধুনিক জ্ঞান বিজ্ঞানে পারদর্শী করে একটি আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা। দেশে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা রয়েছে বহুবিধ প্রতিষ্ঠান। পরিবর্তিত পরিস্থিতিতে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার পাশাপাশি আধুনিক শিক্ষায় জোর দেওয়া উচিত বলে মনে করছেন শিক্ষাবিদরা। ইলিয়াস পাতবরের রিপোর্ট। বর্তমানে সারা দেশে দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসা ৯,০০০-এরও বেশি। এগুলোতে মোট শিক্ষার্থী ২০ লাখের অধিক। এছাড়া স্বতন্ত্র ইবতদায়ী মাদ্রাসা আছে ৪,০০০-এর বেশি। এতে শিক্ষার্থী রয়েছে প্রায় ৭ লাখ। এছাড়া সরকারের নিয়ন্ত্রণের বাইরে থাকা কওমি মাদ্রাসা রয়েছে ১৪,০০০-এর মতো। এর বাইরে রয়েছে অসংখ্য নুরানি মক্তব, ফোরকানিয়া, কারিয়ানা আর হাফিজি মাদ্রাসা। কিন্তু একক কোনো শিক্ষা ব্যবস্থা নেই। তথ্য বলছে আলিয়া মাদ্রাসা থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেও কওমি মাদ্রাসা থেকে কোনো সুযোগই হচ্ছে না। এদিকে কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিস মাস্টার্স ডিগ্রির সমমান স্বীকৃতি দেওয়া হলেও এর কোনো সুবিধা পাচ্ছে না শিক্ষার্থীরা। আমাদের ক্লাস 6 পর্যন্ত সব কিছুই আছে, বিজ্ঞান আছে, ভূগোল আছে। ক্লাস 6 পর্যন্ত সব কিছু পড়ানো হয়। দাওরায়ে হাদিসের স্বীকৃতি দেওয়ার পূর্বে যেরকম অবস্থা ছিল, স্বীকৃতি দেওয়ার পরে একই অবস্থা। MA আরবিক যে সার্টিফিকেটের মান সম্ভাবনা বিশ্বের বিভিন্ন ইসলামিক উপর পড়াশোনা হয়, যেটার উপর এটা যে আমাদের বাংলাদেশের কওমিয়ানদের যে মাদ্রাসাগুলোতে রয়েছে সেটা জনমানুষ জানতে পেরেছে ওই স্বীকৃতির মাধ্যমে। কিন্তু এটা বাস্তবায়ন না হওয়ার কারণে আমরা কিন্তু উপকৃত হতে পারিনি। কিন্তু আমরা এটা চাই, মন থেকে চাই যেটা বাস্তবায়ন হোক। মুসলিম সংখ্যাগরিষ্ঠ কিছু দেশে মাদ্রাসাগুলোতে ইসলামী মূল্যবোধের শিক্ষার পাশাপাশি আধুনিক প্রযুক্তি এবং বিজ্ঞান শিক্ষার উপর ব্যাপক গুরুত্ব দেওয়া হয়, যা শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে সাহায্য করে। কিন্তু স্বাধীনতার ৫৪ বছর পেরোলেও দেশে বহু বিভক্ত শিক্ষা জগৎ, যে যার মতো শিক্ষা কার্যক্রম চালাচ্ছে বলে মত বিশেষজ্ঞদের। ৯২% মুসলমানের দেশে ৫৪ বছর পর্যন্ত ইসলামী শিক্ষার উপরে তাদের কোনো এদের প্রতি দৃষ্টিপাত এখনো পড়ে নেই। আমরা যাদেরকে সরকার প্রধান বানিয়েছি এদের ইসলামী শিক্ষার প্রতি নামে মুখে বলে ইসলাম, কিন্তু তাদের বাস্তবতা ইসলামী শিক্ষার প্রতি কি কোনো আগ্রহ আমরা দেখতে পাইনি। বিগত সরকারের সময় দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে মন্তব্য করে পরিবর্তিত পরিস্থিতিতে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার পাশাপাশি আধুনিক শিক্ষার সমন্বয় করা উচিত বলছেন শিক্ষাবিদরা। সমন্বিত একক ধারার শিক্ষা ব্যবস্থা প্রচলন সম্ভব না হলেও অন্তত যেন প্রত্যেকের মধ্যে বেসিক কিছু বিষয়ে মিল থাকে। যে ধর্মেরই হোক না কেন তার ধর্মীয় শিক্ষা তার জন্য বাধ্যতামূলক থাকা উচিত। সেই সাথে সাথে বৈষয়িক যত জ্ঞান বিজ্ঞানের শাখা প্রশাখা আসে সেগুলো গ্রহণ করতে কোনো সমস্যা নেই। প্রত্যেক ব্যক্তি একই সাথে ধর্মভীরু হবে, সৎ হবে, দেশপ্রেমিক হবে এবং বৈষয়িক জ্ঞানের ক্ষেত্রেও সে দক্ষ হবে এবং সে দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠবে। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কার বিরোধী বলে একটি মহল অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে গুলশানে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জাতীয় সাংবিধানিক কাউন্সিলের ধারণার সঙ্গে বিএনপি একমত নয়। এ বিষয়ে বিস্তারিত রিপোর্টটি করেছেন মাহবুব সৈকত। সেটা একটু গুরুত্বপূর্ণ। রাজধানীর গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি মহাসচিব। আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো এই বিষয়ে কথা বলা। লিখিত বক্তব্যে বিভিন্ন বিষয় তুলে ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি সংস্কার চায় না এমন বিভ্রান্তকর তথ্য ছড়াচ্ছে কয়েকটি মহল। বিএনপি হচ্ছে সেই দল যে আপনার 2016 সালে ভিশন 2030 করে বেগম খালেদা জিয়া তিনি সংস্কারের কথা বলেছিলেন। তো এটাতে আমরা অত্যন্ত আন্তরিক বলেই কিন্তু ওই বিষয়টা নিয়ে আমরা সারা দেশে 31 দফা নিয়ে অসংখ্য প্রোগ্রাম করেছি। সেই বিষয়ে আজকে একটা মহল, একটা চক্র অত্যন্ত পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কার বিরোধী বলে প্রচার করবার একটা অপচেষ্টা চালাচ্ছে। জাতীয় সাংবিধানিক কাউন্সিলের ধারণার সঙ্গে বিএনপি একমত নয় এবং প্রধানমন্ত্রীর মেয়াদের বিষয়ে ঐক্যমত কমিশন বিএনপিকে নিয়ে যে বক্তব্য দিচ্ছে তাও অস্পষ্ট বলে দাবি করেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। কোন ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রীর আসনে বহাল থাকবেন না। এটা সাথে আমরা এটা বলেছি, প্রধানমন্ত্রী এবং সংসদ নির্বাহী বিভাগকে কার্যকরভাবে সরকার এবং রাষ্ট্র পরিচালনার স্বার্থে তার কর্মপরিধির মধ্যে অন্য কোনো অর্গান এবং অন্য কোনো বডি সৃষ্টি করে
যাতে তার কর্মকাণ্ডকে ব্যাহত না করে। সেই জন্য আমরা এনসিসি জাতীয় কোনো ধারণার সাথে একমত হইনি। সংস্কারের পাশাপাশি বিএনপি ফ্যাসিস্টদেরও বিচার চায় জানিয়ে জুলাই সনদ আরও আগেই প্রণয়ন করা উচিত ছিল বলে মন্তব্য করেন দলটির অপর স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। যারা আমাদের এত মানুষ খুন করেছে, গুম করেছে, এত টাকা লুটপাট করেছে, তাদের বিচার হওয়া, এসবই আমরা চাই। জুলাই সনদ আরো আগে করা সম্ভব ছিল, এটা তো আমাদের দায়িত্ব না, আমরা করতে পারবো না। যাদের দায়িত্ব তারা যদি কোনো কারণে বিলম্ব করে, এই দায় বিএনপি নেবে না। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। জামাত ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, দীর্ঘ 54 বছরেও বাংলাদেশের মানুষ ভোটের অধিকার পায়নি। যারা বিগত সরকারের পদলেহন করেছে তাদের অপসারণ না করলে সুষ্ঠু ভোট হবে না। গণতন্ত্র প্রতিষ্ঠা অপরাধীদের বিচার না, আর সংস্কার জরুরি। পবিত্র আশুরা উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত ইসলামী আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। নির্বাচন ব্যবস্থা পরীক্ষা করার জন্য জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় জামায়াত। পিআর পদ্ধতি মানুষের ভোটের অধিকারের গ্যারান্টি বলেও মন্তব্য করেন নায়েবে আমির। আমরা জাতীয় নির্বাচনের আগে কি চাই? স্থানীয় নির্বাচন চাই। কেন চাই তার যুক্তিটা আমি বলতে চাচ্ছি। আপনারা রেলগাড়ি দেখেছেন, রেল গাড়ি চলে রেলের উপর দিয়ে। কোন রেল লাইন যদি খারাপ হয়ে যায় অথবা নির্মাণ কাজ হয়, তো ইঞ্জিন কিন্তু আগে দিয়ে ওদের টেনে নিয়ে যায় না, আগে কিছু মালগাড়ি রাখে, কিছু মানে ওয়েস্টেজ গাড়ি থাকে, যাতে কোনো দুর্ঘটনা ঘটলে কার উপর দিয়ে যাবে? মালগাড়ি, যাতে ইঞ্জিনের উপর আঘাত না আসে। জনগণের ক্ষমতা নিশ্চিত করা গেলে জাতীয় নিরাপত্তা নিশ্চিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর একটি হোটেলে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ আয়োজিত জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐক্য অপরিহার্য শীর্ষক জাতীয় সংলাপে একথা বলেন তিনি। এ সময় জামায়াত ইসলামীর নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে বাংলাদেশে জামায়াত ইসলামের কোনো আপত্তি নেই। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারা। বাংলাদেশের যে জাতীয় নিরাপত্তা, সেই নিরাপত্তাকে রক্ষা করার ব্যাপারে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ আছে, এই ব্যাপারে আমরা একমত। জনগণের মধ্যে আপনার কিছুটা বিভেদ আছে, বিভাজন আছে, সেটা জনগণের মধ্যে নেই। আমার মনে হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে তাদের মত ও পথ নিয়ে কিছুটা মত পার্থক্য থাকতেই পারে, যেটাই স্বাভাবিক। আমাদের প্রতিদ্বন্দ্বী আছে নিজেদের মাঝে, কিন্তু প্রতিপক্ষ এখন আর আমাদের ভিতরে নেই। আমরা বলেছি যে ডিসেম্বর থেকে এপ্রিল, এর মাঝে ফেব্রুয়ারি এখানে কন্টেইনড, সুতরাং এখানে আমাদের কোনো আপত্তি নেই। দেশ গড়তে জুলাই পথসভা অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। বিকালে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে এই পথসভা অনুষ্ঠিত হয়। জাতীয় নাগরিক কমিটি এনসিপির চাঁপাইনবাবগঞ্জের প্রধান সমন্বয়কারী মোহাম্মদ আলাউল হকের সভাপতিত্বে শোভাযাত্রা ও পথসভায় কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসলিম জারা, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ফ্যাসিবাদের পতন হলেও বিভিন্ন এলাকায় এখনও চাঁদাবাজি, সন্ত্রাসী, মাফিয়া সিস্টেম চালু রয়েছে। জুলাই আন্দোলনের পর গত 1 বছরেও এইসব সিস্টেমের পরিবর্তন দেখতে পাওয়া যায়নি। তাই শুধু ক্ষমতা বা দলের পরিবর্তন হলেই হবে না, মাফিয়া দুর্নীতিবাজ সিস্টেমের পরিবর্তন করতে হবে। আমরা জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ চেয়েছি। প্রিয় চাঁপাইবাসী, আমরা জানি এই সকল দাবি আপনাদের মনের দাবি। চাঁপাইনবাবগঞ্জে কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই। এখানে শিক্ষা, চিকিৎসায় এই এলাকার মানুষ দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার, অবহেলিত হয়ে রয়েছে। আমরা এই সকল বৈষম্য থেকে দূর হবে বাংলাদেশের সকল জেলা, সেই স্বপ্ন দেখি। মালয়েশিয়ায় আটককৃতদের মধ্যে 3 জনের ভিসার মেয়াদ শেষ হয়, তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। তারা কোনো জঙ্গি নয়, বাংলাদেশে জঙ্গির কোনো অস্তিত্ব নেই। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শন শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় 3rd টার্মিনালে রপ্তানি ভিলেজে নতুন করে কোল্ড স্টোরেজ বাড়ানোর কথা জানান তিনি। পরে উপদেষ্টা উত্তরা পূর্ব থানা ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার পরিদর্শন করেন। এরা কোনো জঙ্গি নাই, আপনি ওইটার ব্যাপারে একটা কিন্তু প্রেস রিলিজও দিয়ে দিছে মনে হয় পররাষ্ট্র মন্ত্রণালয়। ওখান থেকে 3 জন যারা আসছে
তাদের মেইনলি ছিল যে তাদের যে কি বলে ওই ভিসার যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। ওদের পুলিশের চিফ যেটা বলছে ওই 5 জনদের আসা হয় নাই, তাদের সাথে আমাকে সরকারি লেভেলে যোগাযোগের চেষ্টা করা হইতেছে, আমরা ইনভেস্টিগেশন করে দেখব। বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অবস্থান নাই, এখানে কোনো ধরনের জঙ্গিবাদ নাই। আপনাদের সহযোগিতায় কিন্তু এখানে জঙ্গিবাদ নির্মূল করে দেওয়া হয়েছে। এটা ক্ষেত্রে আপনাদের ক্রেডিট সবচেয়ে বেশি। আপনারা সবাই মানে কোনো ধরনের আপনারা এই যে গত 10 মাসে কোনো একটা ইনফরমেশন দিতে পারছেন জঙ্গিবাদের? যেহেতু নাই, আগে ছিল আপনারা দিচ্ছেন, এখন নাই আপনারা দেন না। মাইটিভি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুমা ওমেদা বেগমের 18তম মৃত্যুবার্ষিকী আজ। দিনটি উপলক্ষে সকালে মাইটিভি ভবনে কুরআন খতম এবং বাদ আসর মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। এতে অংশ নেন মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথী, সিওও ও পরিচালক তৌহিদুদ্দিন আফ্রিদি, পরিচালক জাকির উদ্দিন সম্রাট সহ মরহুমার আত্মীয় স্বজন এবং মাইটিভি পরিবারের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা। মরহুমের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি মাইটিভি পরিবার এবং দেশ জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথী বলেন, একটি সুষ্ঠু ধারার গণমাধ্যম হিসেবে দেশকে এগিয়ে নিতে সরকারের পাশে থেকে সবসময় কাজ করে যাবে মাইটিভি। মাকে মহাশক্তি উল্লেখ করে শক্তিকে সাথে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। এই দিনে আমাদের সকলের মা যাতে সুস্থ থাকে, যারা না পৃথিবীতে নেই, না ফেরার দেশে আছেন, তাদের জন্য আমরা দোয়া করব এবং যারা পৃথিবীতে আছেন তাদের স্বাস্থ্য, শরীর এবং তাদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, এই জন্য আমরা তাদের পাশে থাকব এবং দোয়া করব। আমি ধন্য, আমি খুব নগণ্য, তারপর আপনাদের মতো সবাইকে আমি পাশে পেয়ে এবং আমার পর্দার সামনে যারা আছেন সবাইকে আমি কাছে পেয়ে আমি অনেক কৃতজ্ঞ আল্লাহ পাকের কাছে। আমার মায়ের জন্য আপনারা দোয়া করবেন। আমি মনে করি যে মা কোনোদিন মরে যায় না বা চলে যায় না, সে না ফেরার দেশে থাকেন এবং প্রত্যেকটি সন্তান সে তার মাকে ভিতরে লালন করেন, কারণ মা শক্তি এমন এক শক্তি যে শক্তি দিয়ে আমরা সামনের পথগুলো চলব। দর্শক, এ পর্যায়ে রয়েছে রক্তাক্ত জুলাই গণ অভ্যুত্থান। সমাজ কল্যাণ, নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন মোর্শেদ বলেছেন, বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং তাদের পরিবারের প্রতি সরকারের বিশেষ নজর রয়েছে। দুপুরে নারায়ণগঞ্জ শহরের নয়ামাটি এলাকায় জুলাই আন্দোলনে নিহত শহীদ রিয়া গোপের বাসায় এসে এসব কথা বলেন তিনি। এ সময় নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহেদুল ইসলাম মিয়া ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাফর সাদিক চৌধুরী সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। তাকে প্রাধান্য দিতে চাই। তার অভিভাবক যে তাকে যত্ন নিয়ে বড় করবে তাকে আমরা মাথায় রাখতে চাই এবং তার পরিজনদেরকে যারা হকদার তাদেরকেও আমরা বলতে চাই। কিন্তু এই নীতিমালার ভেতরে আমরা ভেবেছি এবং কোটা সংস্কার দাবির আন্দোলন থেকে শুরু, কিন্তু মাত্র 1 মাসেই তার রূপ নেয় ইতিহাসের কালজয়ী ছাত্র গণ অভ্যুত্থানে। বাংলাদেশের মানচিত্র জুড়ে প্রতিরোধ গড়ে তোলেন শিক্ষার্থীরা, আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হয়ে ওঠে এই ছাত্র বিপ্লবের অন্যতম এক মাধ্যম। ফ্যাসিস্ট শাসকদের গুলি, হত্যাযজ্ঞ, রক্তক্ষরণ আজও গভীর প্রশ্ন হয়ে দাঁড়িয়ে আছে। প্রতিনিধি মোহাম্মদ আনোয়ার হোসেনের বিশেষ রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। 2024 সালের জুলাই মাসে সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা বাতিলের দাবিতে একযোগে রাজপথে নামে দেশের অন্তত 11টি শিক্ষা প্রতিষ্ঠান। শুরু হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়ে ছড়িয়ে পড়ে জাহাঙ্গীরনগর, রাজশাহী, কৃষি, চট্টগ্রাম সহ সারা দেশে। জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীরা অবরোধ করে ঢাকা রিচা মহাসড়ক। স্লোগান ওঠে, যোগ্যতার ভিত্তিতে নিয়োগ চাই, কোটা নয় মেধার জয় চাই। পরে 1 দফা 1 দাবি, সরকার পতন চাই। এই শহীদরা তাদের প্রাপ্য মূল্যায়ন পায়নি, এটা একটা বড় ব্যর্থতা। প্রতিটি সরকারের উচিত 24কে প্রাধান্য দিয়ে
24-এর চোখে আগামীর এই বাংলাদেশকে দেখতে হবে। কিন্তু তৎকালীন সরকার গায়ের জোরে প্রতিরোধ গড়ে তোলে। পুলিশ মারে গুলি, টিয়ার সেল গ্যাস, রাবার বুলেট, লাঠিচার্জ, পাথর সবকিছুই। হাজার হাজার ছাত্র জনতা আহত ও নিহত হন। সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটে আশুলিয়ায়, যেখানে পুলিশের গুলিতে নিহত হন অনেক ছাত্র জনতা। তাদের মধ্যে 6 জন শহীদের মরদেহ পুলিশ নিজেদের গাড়িতে তুলে নিয়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে ফেলে, যাতে কোনো প্রমাণ না থাকে। খারাপ হওয়ার পর পুলিশে ওই ভিতরে এই 6টা লাশ পুড়িয়ে দিয়েছে গেল। মাইকু গাড়ির ভিতরে পিছনে ডালাটা উঠানি, ওর মধ্যে না খালি বাইন্দে তুইছে যেমন করে, পরে পুলিশেরাই এই লাশগুলা পোড়া দিছে। শেষ পর্যন্ত স্বৈরাচার পতনের পর শেখ হাসিনা ভারতে পালিয়ে যান, কিন্তু শহীদদের রক্ত আর দাবিগুলো এখনো অপূর্ণ। হত্যাযজ্ঞের 1 বছর হয়ে গেলেও হয়নি বিচার, মেলেনি শহীদদের স্বীকৃতি। আজও বিচারের দাবি জানান শহীদের পরিবার। যারা আমার ছেলেকে হত্যা করেছে, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করব। মিছিলে যে মারা গেছে এবং তার বিচার চাই আমরা সরকারের কাছে আমরা আবেদন করি। আমাদের নাতিকে হত্যা করা যারা পাচ্ছে তাদের আমরা বিচার চাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের নেতারাও বলছেন, যে উদ্দেশ্যে জীবন উৎসর্গ ও আন্দোলন তা এখনো বাস্তবায়িত হয়নি। জুলাইয়ে আহত এবং নিহতদের ব্যাপারে সুস্পষ্ট একটি পূর্ণাঙ্গ তালিকা এবং আহতদের চিকিৎসা সহায়তা সহ যেই যে সুযোগ সুবিধাগুলো সরকারি পক্ষ থেকে তারা পাওয়ার কথা ছিল, সেগুলো কিন্তু কিছুটাই আমাদের পূরণ করতে পারেনি। আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এই গণ অভ্যুত্থান করেছিলাম, সেই আশা আকাঙ্ক্ষার কিছুটা ব্যত্যয় ঘটেছে। জুলাই ফিরে এসেছে, কিন্তু আমাদের শহীদ ভাইরা ফিরে আসেনি। আমাদের যে প্রত্যাশা, জনগণের যে আকাঙ্ক্ষা, সেটার চাহিদা এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। সেখানে অন্তর্বর্তীকালীন সরকার দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। আমরা এখনো আশাবাদী, শহীদরা যারা রক্ত দিয়ে গেছেন, জীবন দিয়ে গেছেন, তাদের যেই রেখে যাওয়ার যে স্বপ্নটা ছিল, সেই স্বপ্নটা আসলে এদেশে বাস্তবায়ন হওয়া অনেক বেশি জরুরি। যারা দিন এনে দিন খায়, মজুরি খেটে খাওয়া শ্রমিক মানুষ, এদের পরিবারে যারা আহত হয়েছে তারা কিন্তু প্রপার চিকিৎসাটা পায় নাই, রাষ্ট্রীয়ভাবে প্রপার সম্মানটা পায় নাই। 24-এর এই নতুন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে সকলকে সাথে নিয়ে কাজ করতে হবে। তবেই 24-এর গণ অভ্যুত্থান সার্থক হবে বলে মনে করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। 16-17 বছরের যে নিষ্পেষণে ছিল, যেখানে গণতন্ত্র বিপর্যস্ত হয়েছে, মানুষের বাক স্বাধীনতা রুদ্ধ হয়েছে, গুম খুনের যে সংস্কৃতি সেটার প্রচলন ছিল, এই থেকে যে আমরা বের হয়ে আসতে পেরেছি ছাত্র জনতার আন্দোলনের ফলে, সেই আন্দোলনের যে স্পিরিট, সেই স্পিরিটকে কাজে লাগিয়ে আগামী দিনগুলোতে আমাদের সকলকে এগোতে হবে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে গত 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন 317 জন রোগী। এর মধ্যে বরিশাল বিভাগে নতুন করে ভর্তি হয়েছেন 127 জন। তবে আজ মৃত্যু নেই। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রতিবেদনে তথ্য জানা গেছে। এতে বলা হয়, শনিবার সকাল 8টা থেকে রোববার সকাল 8টা পর্যন্ত বরিশাল বিভাগে আক্রান্তের সংখ্যা বেশি। এদিকে বরগুনায় ডেঙ্গু পরিস্থিতি দিন দিন আরও উদ্বেগজনক হয়ে উঠছে। সর্বশেষ তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় জেলায় নতুন করে 102 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, যা এই বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এ নিয়ে জেলার মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 3459 জনে। এ পর্যন্ত জেলায় ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন 28 জন। বরগুনার সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে। শনিবার সকাল 8টা থেকে রোববার সকাল 8টা পর্যন্ত একদিনে নতুন করে 3 জনের দেহে করোনা ভাইরাস পাওয়া গেছে। এ নিয়ে এবছর এখন পর্যন্ত মোট 632 জন করোনা আক্রান্ত হয়েছেন। গত 24 ঘন্টায় শনাক্তের হার 1.34%। তবে গত একদিনে নতুন করে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 24 ঘন্টায় সারা দেশে 224 জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে 3 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।